সেই জিনিস যার উদর আছে পিঠ নেই, মুখ আছে জিভ নেই। বলো বলো দেখি, পারবে না তো? উত্তর দিতে তুমি পারবে না তো? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজকুমারী। না, ওরা যতই বলুক আমি পারবো না, আমাকে পারতেই হবে। কি হতে পারে? কি? কলসি, কলসি, কলসির পেট আছে যেখানে জল থাকে, কিন্তু পিঠ নেই। মুখ আছে যেখান দিয়ে জল ভরা হয়, কিন্তু জিভ নেই। কলসি, কি হলো? কি হলো? তোমরা চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? আমি তো ঠিক বললাম, তোমরা উত্তর দিচ্ছ না কেন? বলো। এত কঠিন একটা প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে দিলে? তাহলে এবার তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা তো কথা দিয়েছিলে আমি সঠিক উত্তর দিলে তোমরা আমাকে ছেড়ে দেবে। কি হলো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমরা কথা দিয়েছিলাম, কিন্তু কখন বলেছিলাম যে কথা দিয়ে কথা রাখবো? এটা অন্যায়, ছেড়ে দাও আমায়। তোমরা কথা দিয়ে কথার খেলাপ করছো, এটা পাপ। ছেড়ে দাও আমায়, আমাকে আমার বাবার কাছে যেতে হবে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। কি হচ্ছে আমার সঙ্গে? একবার ঝড়, একবার রাক্ষসের গাছ আমায় পিছিয়ে ধরছে। তবে কি কেউ আমাকে বাধা দিতে চাইছে? বাবা, বাবা কোথায় গেল? বাবাকে আমাকে খুঁজে বার করতেই হবে। বাবা কোথায় গেল? এইরকম চিহ্ন, কিন্তু আমি কি করে খুঁজে বার করব? হে আদিদেব, এমন চিহ্নধারী মানুষকে আমি কোথায় খুঁজে পাবো? আর তাছাড়া রাজকুমারীর কুষ্টিতে তো লেখা রয়েছে যে 3 দিনের মধ্যে বিবাহ না দিলে মহা বিপদ আসবে। বাবা, বাবা আমায় বাঁচাও। বাবা, বাবা, এরা আমাকে মেরে ফেলবে। বাঁচাও আমায় বাবা। বাবা, আমি মরে যাচ্ছি বাবা। বাবা, আমি তোমার মেয়ে রূপমতি।
এ তো রূপমতির কণ্ঠস্বর। রূপমতি এখানে কি করে এলো? বাবা আমি মরে যাচ্ছি, বাবা বাঁচাও আমায় বাবা। রূপমতি, মা কোথায় তুই? রূপমতি কোথায় তুই? কি হয়েছে তোর? রূপমতি! এই মুহূর্তে রূপমতির কোনো বিবাহ যোগ নেই। যত তাড়াতাড়ি সম্ভব তার রাজ্যাভিষেক প্রয়োজন। রূপমতি রূপনগরের ভবিষ্যৎ। রূপমতি! রূপমতি! মা! মা আমার! রূপমতি! বাঁচাও আমায় বাবা। বাবা আমি মরে যাচ্ছি বাবা। বাবা! রূপমতি! মা! তুই কি শুনতে পাচ্ছিস আমায়? কি হয়েছে তোর? কোথায় তুই? বাবা আমি মরে যাচ্ছি বাবা। বাঁচাও আমায় বাবা। কোথায় তুই? রূপমতি! আমার আওয়াজ কি শুনতে পাচ্ছিস তুই? কোথায় মা? তুই কোথায়? হে কি? রূপমতি! রূপমতি! মা আমার! হে কি মায়া? এখানে যদি রূপমতি হয় তাহলে আহত কে? তোমাকে ছাড়বো না। আবার এত সহজে বিক্রম দেব আবার আমার হাত থেকে তোমার বাবার মতন তোমার মরণও আমার হাতে হবে জটিলা, মায়াবিনী খোকসে। কে কাকে মারবে সেটা তো সময় বলবে রাজা বিক্রম দেব। জীবন মরণের খেলা এই তো সবে শুরু হলো। তুমি ভেবো না, তুমি ভেবো না তোমার এই শূন্য আস্ফালনে আমি ভয় পেয়ে গেলাম। আমি ফিরবো, আমি আবার ফিরবো। আজকের মতো যাচ্ছি ঠিকই, কিন্তু আমি ফিরবো। মানে তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো বাবা? তোমার কোনো ক্ষতি হয়নি তো বাবা? না রে, না রে, আমার কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস তুই সঠিক সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস। আচ্ছা, এত রাতে তুই এখানে কি করছিস? তোমাকে অনুসরণ করতে করতে এসেছি। আজ যদি আমি এখানে না আসতাম কত বড় সর্বনাশ হয়ে যেত বলো তো।
এই জায়গাটা আমাদের জন্য একদম সুরক্ষিত না। চলো বাবা, চলো। তোর ভবিষ্যতের কথা জানতে এলাম, অথচ মায়াবী খক্ষসীদের জন্য আদিদেবের কথা সম্পূর্ণ জানতেও পারলাম না। আর মনে হয় তোর স্বয়ংবর আমি আটকাতে পারবো না রে মা। কি হয়েছে তোর রূপমতি? শুনুন শুনুন শুনুন, মহারাজ বিক্রম দেবের আদেশে রূপনগরের প্রজাদের জন্য আমি সুখবর নিয়ে এসেছি। আগামী শুক্লা চতুর্থী অর্থাৎ আজ থেকে ঠিক দুদিন পরে আমাদের সবার প্রিয় রাজকুমারী রূপমতির স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। আনন্দের সংবাদ এখানেই শেষ নয়, রাজকুমারীর স্বামীগৃহ যাত্রা করার পরেই হবে এই রাজ্যের নতুন রাজা কুমার দেবের রাজ্যাভিষেক। রূপমতি, তুই বিয়ে করে তোর শ্বশুর গৃহে চলে গেলেই ভালো থাকবি রে। এখানে এত মিথ্যাচার, তুই চলে যা রূপমতি, তুই বিয়ে করে চলে যা। এই আনন্দের মুহূর্তে রাজা বিক্রম দেব সমস্ত প্রজাদের উপহার দেওয়ার আদেশ দিয়েছেন। আগামী দুদিন সবার ঘরেই অরন্ধন, কারোর বাড়িতে রান্না হবে না, সবাই আমাদের রাজপ্রাসাদের নিমন্ত্রিত। কুমার, রাজা বিক্রম দেবের আদেশ অনুযায়ী প্রজাদের মধ্যে ওনার আশীর্বাদ বিলিয়ে দাও। আমাদের পরবর্তী রাজা কুমার দেবের রাজত্বে রূপনগর এমনই সোনার নগরী হয়ে উঠবে। বাবা, বাবা, এই আদেশ কি তুমি দিয়েছো? না, কখনো না। তাহলে তোমায় ছাড়া কাকা এত বড় একটা ঘোষণা করলো কি করে? এ তো স্বেচ্ছাচার। এসব এসব কি হচ্ছে বাবা? সেটাই তো আমি প্রতাপকে জিজ্ঞাসা করব, এই স্বেচ্ছাচারের অর্থ কি? বাবা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? পথ ছাড়ো, নিজেদের মহারাজকে চিনতে পারছো না? কুমার দেবের রাজ্যাভিষেক? বাহ বাহ, যে কুমার দেব কিছুদিন আগে আমাদের উপর পশুর মতো অত্যাচার করেছে, সেই কুমার দেবের রাজ্যাভিষেক হবে। আর আমাদের উপর যে অত্যাচার হলো তার কোনো প্রতিকার নেই।
এই এই ব্যাধ রাজ্যের সন্তানেরা তিলে তিলে মরবে, আর আর কুমারের রাজ্যাভিষেক হবে, রাজকুমারীর স্বয়ম্বর হবে। আর এর পরেও তোমরা এমন একজনকে সর্দার হিসাবে মানবে যার কথার কোনো মূল্য নেই। তুমি একদম ঠিক কথা বলছো রঘুরায়। তোমার প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু না, প্রতিকার হবে আর প্রত্যাঘাতও করা হবে। আগামী 2 দিনের মধ্যে ওই অত্যাচারী রাজা বিক্রমদেবকে তুলে এনে আমি সবার সামনে দাঁড় করাবো। তারপর ব্যাদ গোষ্ঠীর আইন অনুযায়ী তাকে যথাযথ শাস্তি দিয়ে তবেই আমি ব্যাদ রাজ্যের সর্দার হিসেবে নিজের দায়িত্ব নেব। ফাঁকা কথার জাদুতে কিভাবে ভোলাতে হয় সবাই তোমার থেকে শিখতে পারে দেবদত্ত। অত লোকজনের মাঝখানে উৎসবের মধ্যে তুমি রাজাকে তুলে আনবে? হ্যাঁ, আনবো। এই উৎসবের আড়ম্বরের মধ্যেই কাল থেকে রূপনগরের বাইরের লোকজন রূপনগরে প্রবেশ করা শুরু করবে, আর ঠিক সেই সুযোগটাকেই আমি কাজে লাগাবো। অভিরাজ, তৈরি হয়ে নি, আমাদের বেরোতে হবে। জয় দেবদত্তের জয়, 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 জয় দেবদত্তের জয়। আরে, তুমি এসে গেছো দাদা? এইদিকে আমি তো সব ঘোষণা করে দিলাম। কেন করলে সেটাই তো আমি জানতে চাই। কেন করলে? তুমি ছিলে না বলেই বাধ্য হয়ে আমাকে ঘোষণাটা করতে হলো। তাছাড়া তুমি থাকলেই বা কি, ঘোষণা তো তুমি আমাকে দিয়েই করাতে। মহারাজ, আপনি এই পোশাকে কোথায় গিয়েছিলেন? আর সাথে দিদি কেন? হ্যাঁ, তাই তো। তোমরা কখন বেরোলে? আমি কোনো খবর পেলাম না তো। আমি এই রাজ্যের মহারাজ, আমি সবার থেকে কৈফিয়ত নিই। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই প্রতাপ। না না, কৈফিয়ত না, আমি শুধু জিজ্ঞেস করছি না। ইচ্ছে না হলে উত্তর দিও না। কিন্তু আমার প্রশ্নের উত্তর যে তোমাকে দিতে হবে প্রতাপ, ইচ্ছে না হলেও দিতে হবে। বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, তোমার শরীর খারাপ করবে। আর তাছাড়া এরকম খোলামেলা জায়গায় এসব কথা বলা একদম ঠিক নয়। চারপাশে দাস দাসীরা আছে, কোথায় কে শুনে ফেলবে। তোমরা না হয় পরে একান্তে কথা বলে নিও। রূপমতি ঠিকই বলছে দাদা, চলো আমরা ভেতরে গিয়ে আলোচনা করি। রূপমতি, তুই আমার সঙ্গে চল। আয় মা। না না ছোট মা, তুমি আমায় যেতে বলো না। আমি বাবার সাথেই থাকি। আমার মনটা কেমন করছে। কেমন আবার করবে?
আমার সঙ্গেই তো কথা বলবে তোমার বাবা। তুমি ঘরে যাও, বড়দের কথা বলতে দাও। এমনিতে এই স্বয়ম্বরের প্রস্তুতি শুরু করতে হবে। পরমাশ্রী, ওকে ঘরে নিয়ে যাও, ওর দেখাশোনা করো। এই বিয়ে নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হোক আমি চাই না। চল রূপমতি, আয় আয় আমার সঙ্গে। চলো দাদা, রূপমতির স্বয়ম্বর নিয়ে তোমার সাথে আলোচনা আছে। আমার মনটা এত কু ডাকছে কেন? বড় ভয় করছে, বাবার জন্য বড্ড উতলা লাগছে। আচ্ছা ছোট মা, এই স্বয়ংবরটা কি এত তাড়াতাড়ি হয়ে যাওয়া ঠিক হবে? এটাই একমাত্র উচিত সিদ্ধান্ত হবে রূপমতি। এই স্বয়ংবর তোর জন্য ভালোই হবে, দেখিস। দেখতেই তো পারছিস এই রাজ্যে একটার পর একটা বিপদ। তো এখান থেকে বিয়ে করে অন্য কোনো রাজ্যে চলে গেলে এখান থেকে অনেক দূরে তুই ভালো থাকবি রূপমতি। আর বাবা, বাবা ভালো থাকবে তো? ছোট মা, তুমি যে বিপদ থেকে আমাকে পালাতে বলছো, সেই বিপদে আমি বাবাকে ফেলে রেখে চলে যাব? তুই ভালো থাকলে মহারাজও ভালো থাকবেন, দেখিস। আর তাছাড়া আমরা সবাই তো আছি এখানে। তুই এখন ওসব কথা ছাড়, এখন শুধু বিয়ের কথা ভাব। আমি তো ভাবতে পারছি না তুমি এতটা উদ্ধত হয়ে গেছো। আমার অনুপস্থিতিতে রাজ্যে এত বড় একটা ঘোষণা করে দিলে তুমি। আমি তো গতকালই জানিয়ে দিয়েছিলাম মহারাজ, এটাই করতে হবে, দ্বিতীয় আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? বেশ, তাহলে কি সব স্থগিত করে দেবেন মহারাজ? হ্যাঁ নিশ্চয়ই, স্বয়ম্বর, রাজ্যাভিষেক সব স্থগিত রাখতে হবে। কিন্তু তার কারণটা জানতে পারলে ভালো হতো মহারাজ। মানে প্রজারা, রাজকর্মচারীরা সবাই জানতে চাই, তাদের কি উত্তর দেব? তাদেরকে বলবে আমি যতক্ষণ পর্যন্ত না আদিদেবের কাছ থেকে নির্দিষ্ট কোনো সংকেত পাচ্ছি ততক্ষণ আমি কোনো সিদ্ধান্ত নেব না, আর তোমাদেরও কাউকে আমি কোনো সিদ্ধান্ত নিতে দেব না।